নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। জাস্ট হয়তো টিভিটা আপনি খুলেছেন এবং আপনার পছন্দের অনুষ্ঠানটা মনোযোগ সহকারে দেখতে বসে গিয়েছেন, কারণ জানেন এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেটা আপনার বাড়ির সমস্যা, আপনার সমস্যা বা আপনাদের কারো সমস্যা নাও বা হতে পারে। কারণ সমস্যা আপনার বা আপনার পরিবারে, তবেই আপনি টপিকটা নিয়ে আলোচনা শুনবেন, নাহলে আপনি আলোচনা শুনবেন না। সেটা কিন্তু মোটেই বুদ্ধিমানের লক্ষণ নয়। কারণ সমস্যা আপনার না হোক, আপনার পরিচিত কোনো মানুষের আসতে পারে, বা সমস্যা নিয়ে একটা সাম্যক ধারণা, একটা জ্ঞান আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত বা কর্তব্য। তাহলেই তো আমরা মানুষ না, তাহলেই তো মান আর হুঁশ নিয়ে বেঁচে থাকার আনন্দটা আপনি উপলব্ধি করতে পারবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করি, আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। আমরা বলি যে সমস্যা যে কোনো কারুর হতে পারে, বাচ্চাদের হতে পারে, বয়স্কদের হতে পারে, নারী পুরুষ নির্বিশেষে হতে পারে। তারপরেও কিছু কিছু সমস্যা আছে শুধুমাত্র মহিলাদের জন্য, কিছু কিছু সমস্যা আছে শুধুমাত্র পুরুষদের জন্য। আমরা বলে থাকি শুধুমাত্র মহিলাদের জন্য, শুধুমাত্র পুরুষদের জন্য সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আপনারা লুকিয়ে রাখেন, কারোর সাথে আলোচনা সহজে করেন না, করেন তো চুপি চুপি আলোচনা করেন। এরকম কোনো বিষয় নেই। আপনার শরীর, সেখানে প্রবলেম যে কোনো স্থানে আসতেই পারে, আর সেটাই কিন্তু আপনার জন্য সমস্যা। আর সেই সমস্যার সমাধান আপনাকে পেতেই হবে যে কোনো উপায়। আর তার জন্য আপনাকে নির্বাচন করতে হবে উপযুক্ত প্যাথি এবং উপযুক্ত চিকিৎসক। আজকে আমরা ঠিক এরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সব বিষয়টা শুনবো আপনার সব থেকে পছন্দের, আপনার সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য চিকিৎসকের কাছ থেকে, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই স্যারকে জানাবো আজও অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের দাদাদের জন্য, ভাইদের জন্য, অর্থাৎ পুরুষদের জন্য প্রস্টেটের সমস্যা। আমরা জানি যে প্রস্টেটের সমস্যা একটা বয়সের পর আসে এবং প্রস্টেট থেকেও কিন্তু অনেক ক্রিটিক্যাল পর্যায়ে প্রস্টেটের সমস্যা পৌঁছে যায়। কিন্তু আয়ুর্বেদে কি সত্যি এর কোনো ট্রিটমেন্ট রয়েছে? টিভির পর্দায় বসে শুধুমাত্র কি বড় বড় কথা বলছি, নাকি সত্যি এনবিপি পারে প্রস্টেটের সমস্যার সমাধান আপনাকে দিতে? তো একেবারে চলুন গোড়া থেকে স্যারের কাছ থেকে আজকে আলোচনা শুনবো যে একটা মানুষ, আমাদের কোনো দাদা ঠিকই তো ছিলেন, তাহলে হঠাৎ করে তার জীবনে প্রস্টেটের সমস্যার শুরুটা কোথা থেকে হলো, সবটাই শুনবো স্যারের কাছ থেকে। দেখুন, যেরকম আমাদের শরীরের মধ্যে চুলগুলো যতবার আপনি কাটবেন চুলটা বাড়তে থাকবে, নখ আপনি যতবার কাটবেন সেটা বাড়তে থাকবে, ঠিক ওই রকমই বলবো কি প্রস্টেটের যে সমস্যাটা, এটাও কিন্তু এক ধরনের হচ্ছে কি যতবার আপনি সার্জারি করবেন ততবার কিন্তু সেটা বাড়বে। তো এটা তো কোনো রোগ হলো না, এটা আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা ডিজিজ আছে যেটাকে আপনাকে মেনটেন করার হচ্ছে এটা আসল চিকিৎসা। তো প্রোস্টেট হলে আপনার কি হয়, ইনফ্লামেশন হয়ে যায়। প্রোস্টেট হচ্ছে একটা গ্ল্যান্ড যেটা ছেলেদের মধ্যে থাকে। আফটার 40 কম বেশি করে সবার হয় এটা, ঠিক না? আজকে আপনার আছে, কালকে আমার হবে, যত ছেলেরা রয়েছে সবার মধ্যে হবে এই প্রবলেমটা। তো এটাকে কি করে ধরে রাখা যায়, এটাই হচ্ছে এর আসল চিকিৎসা। এবার এই প্রোস্টেটটা বেড়ে গেলে কি কি আমাদের ক্ষতি হতে পারে বা কি করণীয় দরকার, লাইফস্টাইলের মধ্যে কি জিনিসটা মেনটেন করলে এই সমস্যা থেকে ভালো হতে পারবো, এইটাই হচ্ছে আজকে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। একদম। তাহলে আজকের এই আলোচনার মধ্যে আমরা সকলে থাকবো, এমনকি আমরা মহিলারাও আলোচনাটা মনোযোগ সহকারে শুনবো। কারণ আমার বাড়িতে আমার হাজবেন্ড আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, কারোর এই সমস্যা কিন্তু আসতেই পারে। তখন যেন আমি তাকে ভালো একটা উপদেশ দিতে পারি, ভালো একটা বার্তা দিতে পারি, সেই জন্য কিন্তু আজকের অনুষ্ঠানটা সকলের জন্য। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছো? হ্যাঁ, আমি বাগবান থেকে বলছিলাম। বাগনান? হ্যাঁ, আচ্ছা, সমস্যা কি আছে? একটু গ্যাস অম্বলের সমস্যা। বয়স কত আছে? 24। 24? খুব বেশি কি রিচ খাওয়া হয়? হ্যাঁ, মানে খাই, মাঝে মধ্যে খাই। আচ্ছা, তো পেটে কোনো ছবি তোলা হয়েছিল? না, তো এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে আপনার? মাত্র ধরে হচ্ছে। আচ্ছা, পেট পরিষ্কার হয়? হ্যাঁ হয়, মানে পার্টিকুলার একটা টাইমে হয় না, মানে ধরুন আজকে যদি সকালে হয় তো কালকে রাত্রে হবে। এই যে আপনার রুটিনটা যে ঠিক হচ্ছে না, মানে আজকে সকালে হলো, কালকে বিকালে হলো, আবার দেখবেন অনেক সময় স্কিপ করে গেল, ঠিক আছে? তো এইরকম প্রবলেমের জন্যই কিন্তু আপনার এই অ্যাসিডিটির সমস্যাটা হচ্ছে। আসল কারণটা হচ্ছে কি পেটটাকে মেন পরিষ্কার রাখতে হবে। এই যে আপনি জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাচ্ছেন না, সেটা আমি বলছি না কি আপনাকে খেতে বারণ করছি, কিন্তু
মানে আপনি ওকেশনালি যদি নিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি ডেলি রুটিনের মধ্যে আপনি দেখবেন কি আপনি জীবের স্বাদ নিয়ে যে খাবারগুলো খায় সেটা আমাদের শরীরের জন্য ক্ষতি হয়। যে খাওয়াটা টেস্ট পাওয়া যায় না সেই খাওয়াটাই কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু ভালো হয়। যেহেতু আপনার বয়সটা কম, এই বয়সের মধ্যে আপনারা মেন কি করেন, স্বাদের উপরে বেশি আপনি দেখেন, যে দোকান থেকে দেখবেন খাওয়ার টেস্টটা বেশি হয় সেই খাওয়ার দোকানের মধ্যেই কিন্তু আপনারা গিয়ে ভিড়টা লাগান, ঠিক আছে? কিন্তু ওই খাওয়াটা কি দিয়ে তৈরি করা হচ্ছে এইটা যদি নিজে চোখে আপনি দেখবেন সেই দিন আপনি খাওয়াটা কিন্তু ছেড়ে দেবেন। তো আপনাকে বলবো কি এই যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড যে খাওয়া হয় না সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো, আর উষ্ণ গরম জলটা খাওয়ার চেষ্টা করো। তাতে কি হবে, এই যে অ্যাসিডিটি সমস্যাটা এটা আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে। নাহলে এই বয়সে যদি তোমাকে একটা গ্যাসের বড়ি যদি ধরিয়ে নাও তাহলে কি হবে, হোল লাইফ তোমাকে এই গ্যাসের বড়ি খেয়ে যেতে হবে, যার ফলে কি হবে আগামী দিন তোমার আলসার হবে, পেটে বড় বড় রোগ হবে। আমি কেন বললাম তোমাকে সোনোগ্রাফি রিপোর্টটা করেছো, কারণটা হচ্ছে কি এখানে দেখা যাবে এই বয়সে তোমার ফ্যাটি লিভার চলে আসছে। তো আজকে যত আমরা ডিজিজ নিয়ে যে আলোচনা করি সেটা কিন্তু মেন কারণই হচ্ছে আমাদের লিভারের মধ্যে ফ্যাট জমে যাওয়া। তো এটা হচ্ছে শরীরের মধ্যে মেন গেট, যেখানে গেটটা আমরা খুলে দিই, যার ফলে আমাদের শরীরের মধ্যে রোগগুলো আসতে চালু হয়ে যায়। তো আজ থেকে এই নিয়মগুলো চালু করো, এরপরেও যদি না কমে একটা সোনোগ্রাফি রিপোর্টটা অবশ্যই করো। বাগনানের পাশে যে আমাদের দুটো চেম্বার আছে, একটা হচ্ছে আমাদের বাল্ডিগি বাজারে আর একটা চেম্বার হচ্ছে আমাদের মেছেদাতে। তো যেখানে সামনে হবে সেখানে এসে দেখা করবে, যাতে পার্মানেন্ট এর সলিউশনটা পেয়ে নাও, নাহলে আগামী দিন কিছুই খেতে পারবে না। বেশ, শুনতে থাকো। আগামী দিন কিছুই খেতে পারবে না, এই লাইনটা বোধহয় একটু মনে রাখার মতন একটা লাইন, কারণ খাওয়াটা আমাদের কাছে সকলের খুব পছন্দের, আমরা প্রত্যেকেই ডায়েটের দিকে নজর রাখি, কিন্তু তারপরেও মনে হয় যতটা খাবো ততটা যেন আমার জন্য কাজের হয় বা সেটা যেন আমার জন্য মুখরোচক হয়। তবে এই খাওয়াটাও যদি তোমার বা আপনাদের যদি বন্ধ হয়ে যায় সেটা কিন্তু সব থেকে দুঃখের বিষয়। তাই প্রথম থেকে খাবারের দিকে, পেটের দিকে যত্নশীল হন। তাছাড়া আজকের আলোচনা বিষয় আবারও ফিরবো স্যার, তবে আগে আলোচনা বিষয়ে যাবো না, আমাদের বন্ধু আছেন, একটু কথা বলিনি, কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আমার নাম লিমা সুর। আমি আমার ছেলের একটু ব্যাপারে জানতে চাই। ছেলের বয়স কত? ছেলের বয়স 13+। 13+। কি প্রবলেম হচ্ছে এত বাচ্চা বয়সে? ও মানে মাথায় যন্ত্রণা করছে, মানে মাথায় হবে ডান সাইডটা মাঝে মাঝে। ডান সাইডটা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, এটা কোন সময়টা বেশি হয়? এটা এই সন্ধ্যের দিকটা বেশি। সন্ধ্যের দিকটা বেশি হয়। সর্দি কাশি ধাত আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কিছু সর্দি লেগে যায়। তো ওর কোন ডাক্তারকে দেখাচ্ছে না কোন? না এমনি মানে এমনি জ্বরের সর্দি কাশি ওষুধ খেয়েছে। তো এটা কতদিন দেবেন এরকম? যদি বারবার যদি এরকম হতে থাকে তাহলে সমস্যায় পড়ে যাবেন। আপনি যদি কোন রকম ব্যথা বড়ি দিয়ে যদি ব্যথাকে কমান তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কি, ওনাকে একটা হ্যাবিচুয়েট হয়ে যাবে, দীর্ঘদিন এই ওষুধটা খেয়ে যেতে হবে। দেখুন, প্রথম তো বলবো ওনাকে যদি সাইনাসে যদি প্রবলেম থাকে তাহলে কি হয়, আমাদের এই জায়গাতে ঠিক মিউকাসটা কিন্তু জমতে থাকে, ঠিক না? এই মিউকাসের জন্য কি হয়, ভালোভাবে নিঃশ্বাসটা নিতে পারে না, যার ফলে কি হয় আমাদের মাথা কিন্তু যন্ত্রণা হয়। আবার দেখতে পাচ্ছি মাইগ্রেন থেকেও কিন্তু আপনার কি হয়, আর্ধ কাপালি বলা হয়, মানে অর্ধেক মাথাটা কিন্তু আপনার ব্যথা হবে, ঠিক আছে? যেইটুকু বাচ্চার জন্য ওনার এইটুকু নলেজ নেই কি আমরা কি করতে হবে কি করতে হবে না। যেহেতু আপনি মা আছেন, তো মা হচ্ছে বাচ্চার গার্জেন, তো মাকে আপনাকে ভালো করে গাইড করতে হবে। প্রথম হচ্ছে ওনাকে ফ্রিজের জলটা খাওয়া একদম স্ট্রিক্টলি বন্ধ করে দিন। যখনই জল খাবে সবসময় উষ্ণ গরম জলটা খাবে। তুলসী পাতা 4টে থেকে 5টা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খেতে বলুন, আর রোদ লাগাতে বলুন, ঠিক আছে? অবশ্যই রোদ লাগাবে, এসিটা অ্যাভয়েড করবে। আর যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এর সাথে সাথে ব্যায়ামটা শেখাও, লোম বিলোমটা এক নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা ধরে রাখবে, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে করে বার করবে, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নেবে, নিঃশ্বাসটা ধরে রাখবে, আস্তে আস্তে করে এই নাক দিয়ে নিঃশ্বাসটা বার করবে। এই ব্যায়ামটা করতে শেখাও, ঠিক আছে? এর সাথে একটা অ্যালার্জি রিপোর্টটা করান আপনার। IgE বলে একটা রিপোর্ট আছে, ব্লাড রিপোর্ট, রক্ত রিপোর্ট আছে। এই রিপোর্টটা আপনার বাড়ির পাশে যে কোনো ভালো জায়গা থেকে করে নিন। বর্ধমানের ডেটটা দেখুন কবে পড়ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন। সেই ডেটে আপনি ওই রিপোর্টটা নিয়ে এসে দেখা করবেন। সেখানে সামান্য কিছু ওষুধ দেওয়া হবে, 1 থেকে 2 মাস ওষুধ খাবে, যাতে পার্মানেন্ট এই সলিউশনটা হয়ে যাবে। নাহলে এই জিনিসটা যদি রয়ে যায় আগামী দিন দেখবেন আরো সমস্যাগুলো ওনাকে সাফারিং করতে হবে। আর একটা বাচ্চা যদি এইরকম যদি পেন হয়ে থাকে, কনসেন্ট্রেট করতে পারবেন। আজকে পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেট করা, কোনো জায়গায় কথা বলা বা কারোর সামনে প্রেজেন্টেশন হওয়া, ঠিক আছে? মানে বড় লোকরা কিন্তু আপসেট হয়ে যায়, তাই বলবো এটা বাচ্চাই আছে, ঠিক আছে? একটু এটা মেনটেন করুন, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ওকে, সঙ্গে থাকুন ম্যাডাম, এবং আপনার নিয়ারেস্ট চেম্বার কোনটা হচ্ছে সেটা জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রস্টেট, আবার একটু শুনবো স্যার।
তো প্রোস্টেটের সমস্যার জন্য যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের আজকে যেরকম দেখবেন সোনোগ্রাফি আপনি রিপোর্টটা করবেন, সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে আপনার কি থাকে, লিভার থাকে, আপনার গলব্লাডার থাকে, আপনার কিডনি থাকে, আপনার ঠিক ওই রকমই একটা অর্গান হচ্ছে প্রোস্টেট, যেটা ছেলেদের মধ্যে থাকে না মেয়েদের মধ্যে থাকে, ছেলেদের মধ্যে থাকে, ফিমেলদের মধ্যে থাকে না। এবার এই যে প্রোস্টেট গ্ল্যান্ডটা যে বেড়ে যাওয়া বা ইনফ্লামেশন হয়ে যাওয়া, আপনারা কি ভাবেন কি হয়তো আমার পেচ্ছাপের সমস্যা আছে, না, একদমই না। এই জিনিসটা যদি আপনি কন্টিনিউ যদি হতে থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার প্রোস্টেট ক্যান্সার হতে পারে, সেখানে আমাদেরকে পিএসএ রিপোর্ট করে দেখে নিতে হয় কি প্রোস্টেট ক্যান্সার ওনার আসছে কি আসছে না। তো এইবার আমি আসবো কি প্রোস্টেটের যে সমস্যাটা, সিমটমস গুলো কি কি থাকে। একটা মানুষ যখন পেচ্ছাপ করতে গেল, সেই পেচ্ছাপ করার পর মনে হচ্ছে কি আরো পেচ্ছাপটা পাচ্ছে, বা পেচ্ছাপ করার সময় দেখবেন পেচ্ছাপের ধারটা কিন্তু কমে যাচ্ছে, আর পেচ্ছাপ করার সময় পেচ্ছাপটা কমপ্লিট হয়ে গেল কিন্তু আবার ফোটা ফোটা করে পেচ্ছাপটা পড়ছে। তো এই ধরুন হচ্ছে সিমটমস, যার ফলে কি হয় রাত্রিবেলা বারে বারে পেচ্ছাপ করতে উঠতে হয়, যেখানে ওদের ঘুমটা কিন্তু ভেঙে যায়। একটা মানুষের যদি ঠিকভাবে যদি ঘুম না হয় তাহলে কিন্তু দেখবেন ও অ্যাপসেট হয়ে যাবে। তো এবার ঘুম হবে কি করে, ওর তো পেচ্ছাপ বারবার সমস্যা, বারে বারে পেচ্ছাপ পাচ্ছে। তো আপনারা ভাবেন কি হয়তো আমার সুগারের সমস্যা রয়েছে, কিন্তু সুগার নর্মাল আছে, তখন আপনাকে সোনোগ্রাফি রিপোর্ট করতে হয়। ইউএসজি কিউবি যখন আপনি করবেন তখন দেখতে পারবেন কি প্রোস্টেট ওনার বাড়ছে বা পেচ্ছাপটা কিন্তু হোল্ড হয়ে থাকছে, পেচ্ছাপটা পুরো বার হচ্ছে না। এবার কেন হোল্ড হয়ে থাকে, প্রোস্টেট যে গ্ল্যান্ডটা, এবার কি হয় আমাদের যে পেচ্ছাপের যে থৈলিটা ওটা গিয়ে আস্তে আস্তে যখন প্রোস্টেটটা বাড়তে থাকে তাহলে পেচ্ছাপ থলির সঙ্গে গিয়ে সেটে যায়, যার ফলে কি হয় পেচ্ছাপটা হতে চায় না, পেচ্ছাপটা আটকায়, এই পেচ্ছাপটা হোল্ড হতে থাকে, ঠিক না। তো এর জন্য আপনাকে করতে হবে কি করে প্রোস্টেটটাকে আমি মেনটেন করবো, কারণ প্রোস্টেট যদি বেড়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে প্রোস্টেট ওখানে একটা ঘা সৃষ্টি হয় যেখানে আপনার প্রোস্টেট ক্যান্সার হতে পারে, ঠিক না। তো একে কি করে কন্ট্রোল করা যায় এর উপায়টা আমি আপনাকে বলবো। একদম, তো সেটা জেনে নেওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। পুরুষ বন্ধুদের সমস্যা নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে, তাই যারা মনোযোগ সহকারে অনুষ্ঠানটা শুনছেন, আপনার চেনা পরিচিত যদি কারোর এই ধরনের সমস্যা থাকে অনুষ্ঠানটা শুনুন, পাশাপাশি হেল্পলাইন নাম্বারটা নোট করতে ভুলবেন না, কারণ আয়ুর্বেদে এই সুন্দর এবং সুষ্ঠু ট্রিটমেন্ট রয়েছে যেটা আপনাদের জন্য ভীষণ প্রয়োজনীয়। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, ব্যারাকপুর থেকে বলছি। আমি আমার মায়ের জন্য জানতে চাই। মায়ের বয়স 53 বছর। কি সমস্যা হচ্ছে? হিমোগ্লোবিন কম আছে 11.5। আচ্ছা, 11.5। 11.5 তো খুব বেশি কম নেই, এটাই জানতে চাই। না হিমোগ্লোবিন যেটা 11.5 নিয়ে সেটা তো খুব বেশি কম নয়। একটা ফিমেলদের 12 থাকা দরকার হিমোগ্লোবিন, তো 11 যদি 5 আছে তো খুব বেশি কম নেই। এটা নিয়ে আপনি চিন্তিত কেন? আদার্স কোনো সমস্যা হচ্ছে কিছু? না, এটাই আছে, তো এটা আমার মনে হয় না আপনার খুব বেশি প্যানিক হওয়া দরকার। আপনার যদি এটা চান কি করে হিমোগ্লোবিনটা বাড়াতে হয় বা সামান্য যে কম আছে সেটাকে কি করে নর্মালি নিয়ে আসা যায়, তো তার জন্য আমি বলবো কি আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি দুটো কাজ করবেন, ঠিক আছে। আপনি দুটো কাজ কি করবেন, প্রথম কাজ হচ্ছে যেটা গ্রিন ব্লাড কি করে তৈরি করতে হয়, পালক শাক আছে না, পালক শাকটা নিয়ে আপনি কি করবেন, তাকে আপনি জুস বানান, ঠিক আছে, জুস বানিয়ে ওনাকে খাওয়ান, এটা হলো নাম্বার 1। সেকেন্ড নাম্বার হচ্ছে আপনার রেড ব্লাড, ঠিক আছে। রেড ব্লাডটা কি করে হবে, যখন আপনি জিনিসটা দেখতে লাল হয়, মানে বেদানা, আপনার হলো গাজর হলো, বিট হলো, টমেটো হলো, এই যে ফ্রুটস যে ভেজিটেবলস এর নামটা বললাম, এটাকে আপনি জুস বানিয়ে নিন, একটা মিক্সি কিনে নিন, মিক্সিতে আপনি জুস বানান, জুস বানানোর পর একদিন আপনি অল্টারনেটিভ করে দিন, মানে আজকের দিনটা আপনি যদি গ্রিন ব্লাডটা দিচ্ছেন, মানে আপনি পালক শাকের যে রসটা দিচ্ছেন, বা সেকেন্ড আপনি কি করবেন এই রেড ব্লাডটা দেবেন, মানে আপনি যে গাজর বিট টমেটো যেগুলো বললাম এগুলো দিন। তো একদিন গ্রিন একদিন রেড, একদিন গ্রিন একদিন রেড, এটা করে দিন, আর 1 মাস পর আবার আপনি রিপোর্টটা করান, মানে আপনার এর জন্য কোনো মেডিসিন লাগবেই না। রিপোর্ট আসবে। কি বলছেন? কাল রিপোর্ট আসবে, রিপোর্ট করতে দেওয়া হয়েছে। আচ্ছা, রিপোর্ট আসবে, তো রিপোর্ট আসার পর আপনি এই যে ফর্মুলাটা আপনাকে বললাম এটা আপনি করুন, তাতেই আপনার যে সামান্য যে হিমোগ্লোবিনটা কম রয়েছে তাতে বেড়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এমনিতে মেয়েদের আমাদের হিমোগ্লোবিনের প্রবণতা একটু কম থাকে, তো স্যার যে টিপসটা বললেন এটা আমরা সব মেয়েরাই তো ফলো করতে পারি। অবশ্যই, শুধু মেয়েদের জন্য নয় বা ছেলেদের জন্য নয়, যাদের অ্যানিমিয়া প্রবলেমটা রয়েছে, মানে যাদের রক্ত ঠিকভাবে তৈরি হয় না বা তৈরি হলেও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বারে বারে ব্লাড দিতে হচ্ছে, ঠিক আছে, থ্যালাসেমিয়া পেশেন্টগুলো রয়েছে তাদের জন্য, তো এই যে ফর্মুলাটা যেটা বললাম এইরকম যদি আপনারা ব্যবহার করেন, আমার মনে হয় না তার জন্য আপনাকে আলাদা করে ব্লাড দিতে হবে, এটা যে ব্লাডটা তৈরি হবে সেটা আপনার ন্যাচারাল তৈরি হবে।
একদম সব ন্যাচারাল কথাই কিন্তু আমাদের এনবিপি তে বলা হয়, এবং স্যার যখন থাকেন তখন এত ভালো কিছু টিপস আমরা পাই না, মানে একটা আত্মবিশ্বাস বজায় থাকে যে ওষুধ আমাকে খেতে হবে না, কোনো ইনজেকশন অপারেশন আমাকে নিতেই হবে না, আমিই পারবো নিজেকে সুস্থ রাখতে। আর যখন এই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে তৈরি হবে, 100-তে 100 না পারুন, 100-তে 50 আপনি নিজেই নিজের জন্য করে উঠতে পারবেন। আর বাকিটার জন্য অবশ্যই এনবিপি চিকিৎসকেরা রয়েছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি রায়গঞ্জ থেকে বলছি, উত্তর দিনাজপুর থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছি যে মাথার মধ্যে না গোল গোল হয়ে চুল উঠে গেছে, অনেক জায়গাতে গোল গোল হয়ে দাড়ি গোল গোল করে উঠে চুল গেছে, উঠে যাচ্ছে। গায়ের লোমও জায়গা জায়গায় ছোপ ছোপ হয়ে উঠে গেছে। তো মোটামুটি এটা 1 বছর পার হয়ে গেল। তো কিছুদিন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছিলাম, কিছুটা হালকা হালকা বের হচ্ছিল, কিন্তু আবার একটু মেনটেনেন্স করতে পারি নাই, তো আবার তার থেকে বেশি আরো পরিমাণে উঠে গেছে। শুধু মাথায় হচ্ছে না আপনার শরীরের মধ্যে আরো কোনো জায়গায়, আইব্রোতে বা আপনার গোপে, হ্যাঁ এই জায়গা হচ্ছে? হ্যাঁ, গোপে হয়েছে, এক পাশ মোট উঠে গেছে, আর এক পাশ আছে। হ্যাঁ, আর হলো তারপরে গাড়ি তো গোল হয়ে কোন জায়গায় উঠে সেগুলোর মধ্যে টেস্ট দেখুন এই প্রবলেমটাকে বলা হয় অ্যালোপেসিয়া, ঠিক আছে, যেখানে আপনারা বাংলাতে বলা হয় টাক পোকা, ঠিক আছে। হ্যাঁ। তো এই যে প্রবলেমটা না, এর জন্য আপনাকে আমি বলে দিই কি আপনি যদি অবহেলা করেন, মানে আপনি যদি যেটা বললেন কি আমি সিরিয়াস হয়ে ট্রিটমেন্টটা করছি না, তো তখন কি হবে না, আপনার পুরো শুধু শরীরের মধ্যে কোনো জায়গায় আপনার লোম থাকবে না কিন্তু, ঠিক আছে। আর আলটিমেটলি শুধু এটাই ভাববেন না, এই দেখুন ব্রেন না আমাদের যে টাক পোকা যে পড়লো, ঠিক আছে, এক ধরনের একটা ব্যাকটেরিয়া রয়েছে যেটা আমাদের মাথায় রয়েছে, এই মাথা থেকে যদি ব্রেনে যদি চলে যায়, আপনি ভেবে নিন সে কি করতে পারে। তো আপনার যখন চুল উঠে যাচ্ছে, তার মানে আপনাকে সাইন করছে কি আপনাকে সিরিয়াস হয়ে ট্রিটমেন্টটা করতে হবে, এরা আপনি ট্রিটমেন্টটা করছেন না। আর যদি ব্রেনে চলে যাবে, তখন আপনাকে ভাবনা চিন্তা কিছু টাইম সময় দেবে না। তো আমি আপনাকে বলবো, প্রথম আপনাকে কি করণীয় দরকার, প্রথম করণীয় দরকার রয়েছে কি আমাদের রায়গঞ্জেও চেম্বার আছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ। আচ্ছা, তো রায়গঞ্জেও চেম্বার আছে, মালদাও চেম্বার আছে, যেখানে আপনার সুবিধা হবে। সামনে যে ডেটটা পড়বে, একদম সিরিয়াস হয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে ওনাখানে দেশে দেখাবেন, যেখানে আমরা মেডিসিন দেব। মেডিসিন দেওয়ার পর আপনি দেখবেন যেই জায়গাতে টাক পোকা পড়েছে, মানে যেখানে জায়গাটা প্লেন হয়ে গেছে, সেখান থেকে কিন্তু চুল উঠতে চালু হবে। এইবার শুধু সেটাই নয়, কিছু আপনার মেডিকেশন দেখতে হবে, মানে আপনার কিছু মেডিসিন খাবার দিতে হবে, যাতে ভিতর থেকে এই প্রবলেমটাকে সলভ করা হোক। আপনি শুধু একটা আইজি রিপোর্টটা করান, রক্ত রিপোর্টের মধ্যে না একটা অ্যালার্জি রিপোর্টটা শুধু করে নেবেন। এই রিপোর্টটা করার পর আপনি সামনে ডেটটা রাখুন, কোন ডেটে মালদা বা কোন ডেটে রায়গঞ্জ হচ্ছে, সেখানে এসে দেখা করুন, যাতে পার্মানেন্ট সলিউশন পাবেন। আর এটা নিয়ে আর চিন্তিত করার দরকার নেই, ঠিক না? আচ্ছা। ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। এনবিপির অনুষ্ঠান যারা দীর্ঘদিন দেখছেন তাদের কাছে কিন্তু এই কথাটা মানে নতুন নয় যে এনবিপি শুধুমাত্র আপনার স্বাস্থ্যের কথা ভাবে না, এনবিপি আপনার সৌন্দর্যের কথাও ভাবে। টাক পোকার সমস্যা একটা প্রবলেম, একটা ডিজিজের নাম, কিন্তু এটা আমাদের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। আমার স্কিনে পিগমেন্টেশন হয়েছে, এটা একটা সমস্যার না, এটা আমার সৌন্দর্যের ব্যাঘাত ঘটাচ্ছে। বা আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা, কিন্তু এটা আমার সৌন্দর্যের হানি ঘটাচ্ছে। তাই যাতে আপনার সৌন্দর্য নষ্ট না হয়, কারণ সৌন্দর্য তো মনের একটা আয়না, যদি আপনার সৌন্দর্য কমে যায় দেখবেন আপনার মনটা খারাপ হয়ে যাবে। তাই মনটাকে ভালো রাখার জন্য সুন্দর থাকার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে রয়েছে। সেখানেও এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাদের জন্য কিন্তু ভেবে ফেলেছে, কাজ করা শুরু করে ফেলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে থেকে, প্রত্যেকটা জেলা থেকে মানুষ কিন্তু এনবিপির কাছে আসছে, তাদের হেয়ার এবং স্কিনের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন এবং তারা কিন্তু ভালো আছে। তো আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান, আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 সেই নাম্বারে কিন্তু ফোন করতেই পারেন। স্যারের কাছ থেকে প্রস্টেটের বিষয় নিয়ে আমি আলোচনা করবো, কিন্তু স্যারের পারমিশন নিয়ে আমি আগে একটু অ্যাড্রেস গুলো বলে দেবো, মানে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। আমাদের প্রত্যেকটা দিন না কোথাও স্যাররা ছুটছেন, মানে কলকাতা হাওড়া তো রয়েছে, এবং প্রত্যেকটা জেলাতে প্রত্যেকজন চিকিৎসক ছুটে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য। তাই বাড়িতে বসে একটু মনোযোগ সহকারে শুনবেন চেম্বারগুলোর কথা। ক্যানিং এ আমাদের কিন্তু চেম্বার হয়, ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন, আসানসোলে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কাকদ্বীপে ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর
এই হালদারকে ডিব্রুগড় আসামের আমাদের একটি গুরুত্বপূর্ণ সেন্টার, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হেরিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে। মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, এবার বর্ধমান চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। আর দুর্গাপুর চেম্বারে এবার কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন এবং যারা যোগাযোগ করতে চাইছেন চটপট কাছাকাছি চেম্বারের জন্য নাম লিখিয়ে ফেলবেন। বাদ আছে এখনো অনেকগুলো চেম্বারের কথা, যেমন আরামবাগ থেকে প্রচুর ফোন আমাদের আসে। আরামবাগে আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার ডক্টর এ হালদারকে। আপনারা কিন্তু পাচ্ছেন মিদনাপুর অর্থাৎ মেদিনীপুর স্টেশনের একেবারে কাছে আমাদের নতুন চেম্বারের কিন্তু পতাকা উঠতে চলেছে। সামনে 15ই মার্চ থেকে কিন্তু আমাদের নতুন চেম্বার শুরু হচ্ছে মেদিনীপুর স্টেশনের একেবারে কাছে। অবশ্যই থাকবেন ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে। বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। কোচবিহারের ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পাচ্ছেন। আগরতলা ত্রিপুরার বন্ধুদের জন্য বলবো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বনগাঁ চেম্বার আছে, ডক্টর এস ভাদুরীকে আপনারা পাচ্ছেন। শিলচরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এছাড়া গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। গুয়াহাটি আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে। ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। এবার চলে আসি কলকাতার কথায়। মধ্যমগ্রামে আমাদের হেড অফিস, সেখানে আপনারা কিন্তু আমাদের অভিজ্ঞ ডক্টরদের পেয়ে যাচ্ছেন। হাজরা শিশু মঙ্গল হসপিটালের একেবারে পাশে, সেখানেও আমাদের কিন্তু চেম্বার হয় নিয়ম করে। এছাড়া কিন্তু হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। হাওড়ায় আপনারা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের অভিজ্ঞ ডক্টরদের পেয়ে যাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপর কিন্তু চেম্বারে আসবেন। নাম্বার 9830235527 বা 37। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে সন্দীপ জানা বলছি। সন্দীপ জানা। বয়স কত সন্দীপ বাবু? 31। হ্যাঁ, 31। আচ্ছা 31। বলুন কি সমস্যা? হ্যাঁ, বলছি যে আমার পেটটা টেনে হয় আর পেটটা করার সময় ঝাঁকুনি আছে। আপনি রাত্রিবেলা শোবার আপনি কি ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। আনম্যারিড। আর পেচ্ছাপ করার সময় যে ঝাঁকুনিটাও যে ওঠে, সেটা কখন হয়? সকালবেলা হয় না সবসময় হয়? না, প্রায় হয়। আচ্ছা, বা পেচ্ছাপ করার সময় দেখবেন একটা চিপচিপি ভাবটা আছে, হ্যাঁ হ্যাঁ, সেটা আপনার ধাতুটা লিক করছে। আপনার স্পাম কিন্তু পেচ্ছাপের সঙ্গে বেরোচ্ছে, এই কারণের জন্য আপনার ঝাঁকুনিটা হচ্ছে। ঠিক আছে, আপনি দেখবেন সেক্সুয়াল সমস্যা আপনার হতে চালু হয়ে যাচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখবেন কি আমাদের ডায়াবেটিস কে বলা হয় প্রমেহ। আর প্রমেহ কখন হয়? যখনই আপনার ইউরিন আর অ্যালবুমিন যখনই এটা একসঙ্গে বেরোতে চালু হয়, তখন এটা প্রথম লক্ষণ হচ্ছে আপনার শরীরের মধ্যে ডায়াবেটিস মানে সুগারটা চলে আসা। ঠিক আছে, তো আজ থেকে আপনি নিয়ম করুন, সেটা হচ্ছে রাত্রিবেলা শোবার সময় আপনার পেনিসটাকে ঠান্ডা জলে আগে ধুয়ে ঘুমোতে যাবেন। ঠিক আছে, যদি আপনি কোনো রকম যদি ব্লু ফিল্ম দেখেন বা কোনো রকম যদি হস্তমেদন করেন, সেটাকে আপনি বন্ধ করবেন। 3 নম্বর কাজটা হচ্ছে আপনার জল আপনাকে বেশি করে খেতে হবে আর পেটকে ঠান্ডা রাখতে হবে। ধরুন আপনি ডাব খান, দই ঘোলটা খান, ঠিক আছে, বা আপনি আখের রসটা খেতে পারেন, এটা করুন। আর একটা ইউরিনের রিপোর্টটা করান, রুটিন অ্যান্ড কালচার। ঠিক আছে, কালচার রিপোর্টটা 72 ঘন্টা পর আপনি পাবেন, আর রুটিন রিপোর্টটা আপনি একদিনের মধ্যে পেয়ে যাবেন। তো রুটিন অ্যান্ড কালচার দুটো রিপোর্টটা করেই আপনি যদি নদিয়ায় থাকেন, তাহলে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যে চেম্বারটা রয়েছে আমাদের কৃষ্ণনগর, আগামী রোববার দিন ডেট আছে, যদি পারেন রিপোর্টটা যদি হয়ে যায়, ওই রিপোর্টটা নিয়ে আপনি কৃষ্ণনগর চেম্বারে দেখা করবেন। ঠিক আছে, ওকে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আজকে পুরুষ বন্ধুদের কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। প্রস্টেটের সমস্যা আমরা ছিলাম স্যার, আর একটু শুনবো এই সমস্যা নিয়ে। তো দেখুন, প্রোস্টেটের সমস্যার জন্য যেগুলো বললাম কি প্রবলেমগুলো আসে, তার সাথে সাথে এইটাও একটা ঠিক কি ওনার সেক্সুয়াল সমস্যাটাও কিন্তু মানে আসতে চালু হয়ে যায়। যার ফলে কি হয়, আপনি দেখবেন আপনি যেরকম ডায়াবেটিস হওয়ার পর আপনি দেখতে পারেন কি সেক্সুয়াল সমস্যাটা এসে যেমন ইরেকশন হতে সমস্যা করে, ঠিক ওই রকমই প্রোস্টেটেও কিন্তু একটা সমস্যা আছে যেখানে আপনাদের সেক্সুয়াল সমস্যা আসতে পারে। এর সাথে সাথে এবার আমরা কি করে একে কন্ট্রোল করব, ঠিক না? এবার কি করে আমি সমস্যা থেকে বেরোবো, তার জন্য উপায় হচ্ছে প্রথম যেটা আপনার রাত্রিবেলা ঘুম হওয়ার দরকার। ঠিক না, আপনি যদি ফোন ঘাটেন সেটা বন্ধ করুন। মানে আপনি বিছানাতে গেলে আপনাকে ভাবুন কি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আপনাকে একদম টানা ঘুমোতে হবে। এটা হলো নাম্বার 1। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে, মানে যাতে আপনি
খুব আলাদা করে দেখুন, সবার লাইফের মধ্যে টেনশন আছে, ঠিক আছে, কিন্তু যতটা পারেন আপনি এক একজন আছে যারা টেনশন ভালো নিতে পারে, ঠিক আছে। আমার কাছে পেশেন্টগুলো আসে, ডাক্তারও টেনশন তো সবার আছে, কিন্তু আমার বাবা আমার মা আছে আলাদা করে টেনশন নিতে চায়, ঠিক আছে। তো ওইটাকে আপনি অ্যাভয়েড করুন। চিন্তা করলে আজ অব্দি কোনো জিনিসের সমাধান হয়নি, উল্টো আপনার শরীরে ক্ষতি হয়। তবে সেকেন্ড নাম্বার যেটা বললাম আপনি টেনশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। 3 নম্বর হচ্ছে আপনাকে অ্যানিমাল প্রোটিন খাওয়াটাকে বন্ধ করুন। এবার অ্যানিমাল প্রোটিন খেলে কি হয়, আমাদের শরীরের মধ্যে তাড়াতাড়ি কিন্তু আপনার ওয়েট গেইন হয়। তো যখন ওয়েট যে গেইন হচ্ছে, তাহলে কি হচ্ছে, আমাদের অর্গানের বৃদ্ধি হয়, ঠিক আছে। আজকে লিভার বাড়ছে, কালকে প্রোস্টেট বাড়ছে, আপনার স্প্লিন মেগালি হচ্ছে। তো এই অর্গানগুলোর উপরেও কিন্তু চাপটা পড়ে। তার জন্য বলা হয় আপনি কিন্তু নিরামিষ হয়ে যান। এমনি আয়ুর্বেদের মধ্যে বলা হয় কি আপনার আফটার 40 যে মানুষ নিরামিষ হয়ে যায় তার কিন্তু আয়ুটা বেড়ে যায়, ঠিক আছে। তো আপনি কি করলেন, 3 নম্বর কাজটা নিরামিষ হলেন। এবার 4 নম্বর কাজটা যেটা রয়েছে, আপনি ব্যায়াম করবেন। ব্যায়াম করতে গেলে কোনো জিমে যেতে হয় না, আপনি বাড়িতেই 5 থেকে 10 মিনিট আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, ঠিক আছে। এই বয়সে তো আপনাকে বডি শো করতে বলছি না, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে এটা কি হবে, আপনার শুধু প্রোস্টেটই নয়, আপনার সমস্ত অর্গান কিন্তু আপনার অ্যাক্টিভ থাকবে। এই কাজটা করুন। আর 5 নম্বর হচ্ছে আসল কাজ প্রোস্টেটকে ভালো করার জন্য কি করতে হবে, আপনি সব সময় হাসি খুশি থাকবেন, ঠিক আছে। এই 5টা জিনিস যারা মেনটেন করে তাদের প্রোস্টেট মেনটেনের মধ্যেই থাকে। আর প্রোস্টেট যখন মেনটেন থাকবে তার জন্য কিন্তু ডাক্তার দেখাতে হয় না। আর কিন্তু হ্যাঁ, এই 5টা জিনিস যারা মানে না তাদের কিন্তু প্রোস্টেট ক্যান্সার হয়। তার জন্য কি কি করতে হয়, ক্যান্সারের যে সাবজেক্ট আমি বলবো যেদিন, সেদিন অবশ্যই জানাবো যে ক্যান্সার নিয়েও আমাদের কি কি ক্ষতি হতে পারে, ঠিক না? একদম। একটা সাধারণ সমস্যা, একটা ছোট্ট সমস্যা, যদি আপনি সেই ছোট্ট সমস্যাটাকে ছোট্ট সমস্যাতেই মিটিয়ে দিতে চান, তাহলে সেই ক্ষমতা আপনার হাতে রয়েছে। কিন্তু সেই ছোট্ট সমস্যাটাকে যদি তাল থেকে তিলে পরিণত করতে চান, সেই ক্ষমতাও আপনার হাতে রয়েছে। বেশিরভাগ মানুষের হাতে সেই ক্ষমতাই আছে যে ছোট্ট বিষয়টাকে বড় করে ফেললাম, তারপর সেটাকে ঘেটে ঘ করে ফেললাম। তো আপনি একটু আলাদা রকমের মানুষ হন না, চেষ্টা করুন না যে সমস্যা আমার আসবে না, সমস্যাকে আমি এড়িয়ে চলবো, সমস্যার হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলবো, নিজের প্রিয়জনকে বাঁচিয়ে চলবো। তাহলে আপনার পাশে কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এবং এখানকার অভিজ্ঞ চিকিৎসকরা, এখানকার মেডিসিন, এখানকার পঞ্চকর্ম ডিপার্টমেন্ট, থেরাপি এবং অবশ্যই এখানকার ডায়েট, এখানকার যোগা, সবকিছু আপনার জন্য আমরা উজাড় করে দিতে চাই, যদি আপনি একটু রাজি থাকেন নিজেকে ভালো রাখার বা সুস্থ রাখার। প্রত্যেকদিন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে পৌঁছে যান এরকম হাজারো মানুষ এবং তারা ভীষণ খুশি, কারণ তারা তাদের সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়েছে। এরকম কিছু মানুষের একটু কথা শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? ঝর্ণা ঘোষ। কোথায় বাড়ি আপনার? আমার হাওড়া নুনজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আরো অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? হ্যাঁ। মানে অস্টিও আর্থ্রাইটিস। হ্যাঁ। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, হ্যাঁ, তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। হ্যাঁ। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এগুলো মাস দিয়ে খাবো। 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ করি। মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনি হ্যাঁ। নাম? মায়া সাহা, কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। হ্যাঁ। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, হ্যাঁ। এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না না, করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরা পেতাম, আবার মানে মাঝে- যতক্ষণ ওষুধ খেতেন হ্যাঁ, ভালো থাকতেন, আবার হ্যাঁ, যেই কি হ্যাঁ। সেই। হ্যাঁ এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছে। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। তোমার নাম? রুনা মান্না, কোথায় বাড়ি? সদর বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি বুঝছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলে? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো। অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো। হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি।
যে যন্ত্রণাটা রেগুলার হয় সেটা হচ্ছে না। সঞ্জশ্রী সানা, কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, গিয়ে 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইটিস আছে। স্পন্ডিলাইসিস হ্যাঁ আছে। তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকি, না খেলে আবার ব্যথা বা যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস এক ওষুধ মাস খেয়েছেন। ওষুধ খেয়েছি। পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের না, যে না। একটা পার্ট আছে? না না আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে অনেক মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ভালো আছেন। হ্যাঁ। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। অ্যালোপ্যাথিক তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে ইয়ে করছি। এসছেন আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? না, সুগারের আচ্ছা। ওষুধ খাচ্ছি না। আর? তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি প্রায়। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে না, হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আমি বয়স তো একটা কম না। একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাই। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এবং আজকে আপনাদের জন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু এনবিপির অনুষ্ঠান যে কোনো ক্রিটিক্যাল এবং ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করি, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। এখন পুরুষরা নয়, পাশাপাশি মহিলারাও সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে এবং অফিস যাচ্ছে, ব্যবসা করছে, বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। বাড়ির বাইরে অনেকটা সময় থাকার জন্য তাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ বাড়ির বাইরেই করতে হচ্ছে। তাই মহিলাদের খুব এমার্জেন্সিতে ওই সুলভ শৌচালয় এই জায়গাটায় বারংবার যেতে হয়। কেন এই কথাটা বললাম? কারণ অফিসের কাজে আমাকেও হয়তো বারবার সুলভ শৌচালয়ের দরজা নক করতে হয়, আমাকে সেখানে যেতে হয়। কিন্তু একটা সমস্যা হয় যে বারংবার এই ধরনের শৌচালয় ইউজ করার বা পাবলিক যে আমাদের টয়লেট গুলো রয়েছে সেগুলো ইউজ করলে আমাদের মহিলাদের কিছু প্রবলেম আসে, কিছু ইউরিনারি কিছু প্রবলেম আসে এবং পুরুষদেরও এই ধরনের কিছু সমস্যা হতে পারে। আজকে এই প্রশ্নটা এই করলাম যে কারণ আপনারা প্রচুর বন্ধুরা রিকোয়েস্ট করেছেন যে ইউটিআই প্রবলেম নিয়ে একটু আলোচনা করা হোক। মহিলাদের এই সমস্যা অনেক বেশি হয়, মহিলাদের পাবলিক টয়লেট ইউজ করতে হয়, সেখান থেকেই কি হচ্ছে নাকি অন্য কোনো কারণ রয়েছে? পুরুষদের কি এটা হয় নাকি একদমই পুরুষদের এটা হয় না, শুধুমাত্র মহিলাদের ঝুলিতেই সমস্যাটা রয়েছে? সমস্যাটা এলে সিমটমস কি কি হতে পারে, সমস্যার সমাধান কি কি রয়েছে, এনবিপি থেকে আদৌ এর ট্রিটমেন্ট রয়েছে? সব প্রশ্নের উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করবো। সবাই সংক্ষিপ্ত জানি, কিন্তু তার মধ্যেই আজকে আমরা আপনাদের জন্য বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি স্যারকে আমি তো প্রশ্নগুলো পরপর বলেই দিলাম। স্যার, প্রচুর মহিলাদের প্রশ্ন আছে, এটা আপনার থেকে তারা উত্তর খুঁজে নিতে চাইছে। তো ইউটিআই প্রবলেমটা দিয়ে আজকে আলোচনা আগে শুরু করে। ইউটিআই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। একটা পেচ্ছাবে যে ইনফেকশনটা, আপনি যদি বলেন কি ছেলে বা মেয়েদের মধ্যে, তো এরকম কোনো ব্যাপার নেই। যেরকম ছেলেদের ইনফেকশন হয় ঠিক ফিমেলদের হয়। হ্যাঁ, এটা ঠিক, তাদের এই ইনফেকশনটা বেশি হয়। মানে তুলনা মতন 60% যদি ফিমেলদের হয়, 40% ছেলেদের হয়।
এবার 60-40 রেশিওটা কেন আছে সেটাও বলে দিই। কারণটা হচ্ছে কি পেচ্ছাপ যে থলিটা রয়েছে সেটা ফিমেলদের ছোট থাকে, আবার ছেলেদের বড় থাকে, সেই কারণের জন্য ইনফেকশন হওয়ার চান্সেসটা তাদের আরো বেশি হয়ে যায়। এইবার এই যে কথাটা আপনি বললেন কি সুলভ শৌচালয়তে গেলে, এটা একদম বাস্তব কথা কি এই ইনফেকশনটা যাদের ঠিক হয়ে গেছে আবার ব্যাক যখন করে তখন এটাই হয় কি ধরুন আজকে বাড়িতে, আমি শুধু সুলভ শৌচালয় বলবো না, আপনার বাড়িতেও যদি কারো যদি ইনফেকশন যদি হয়ে থাকে, সে যদি ইউরিন করতে গেল, এরপর যদি সেখানে ভালোভাবে যদি ফিনাইল না দেওয়া হয় বা যদি পরিষ্কার না করা হয়, সেখানে যদি আবার যদি বাড়ির লোক যদি অন্য কেউ গিয়ে যদি ইউরিনটা করে, তার কিন্তু ইনফেকশনটা কিন্তু আবার জট করে ওর চলে আসবে। তো এই কারণের জন্য বলা হয় কি যাদের ইনফেকশনটা আছে তারা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা ইউজ করতে হয়, বা আপনি বাড়িতে যখন আপনি ইউরিনটা করছেন তখন কিন্তু কি করবেন, জায়গাতে আপনি ফিনাইলটা দেবেন যাতে এই ইনফেকশনটা আপনার বাড়ি কারো না হয়ে যায়। ঠিক আছে, তো এর জন্য ফিমেলদের কেন হয়, ছেলেদের কেন হয়, এটা আমরা জানলাম কেন তুলনা মতন বেশি হয়। এবার সুলভ শৌচালয়ে যে ঘটনাটা কি ছিল সেটাও আপনাকে বলে দিলাম। এইবার এই ইনফেকশনটা আরো অনেক কারণ হতে পারে, যেটা আমাদের কিডনি যদি কোনো সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা আমাদের যদি ব্ল্যাডারে যদি কোনো আমাদের সমস্যা হতে পারে, মানে আমরা দেখবেন সোনোগ্রাফি যখন রিপোর্ট করা হয় সেখানে দেখা যায় সিস্টাইটিস রয়েছে, ঠিক আছে, বা সেখানে দেখা যায় কি আপনার পেচ্ছাপটা হোল্ড হচ্ছে, সেখানে ইউরিনটা পুরোপুরি বেরোচ্ছে না। আবার দেখা যায় কি ইউরিনটা যে হোল্ড রয়েছে সেইটা কিন্তু কি করছে, আবার ব্যাক করছে, মানে কিডনিতে ধাক্কা দিচ্ছে, যেখানে আপনার কিডনির মধ্যে ইনফ্লামেশন হতে চালু হয়ে যায়। তো হাইড্রোনেফ্রোসিস যেটা বলা হয়, আপনি যখন এটা কিডনিটা যখন বড় হতে চালু হয়ে যায় তখন বিভিন্ন রকম আপনার সমস্যা তৈরি হতে চালু হয়ে যায়। তো একটা ইউরিন ইনফেকশন থেকে কিন্তু যেভাবে মানুষ মরে যেতেও পারে, ঠিক ওই রকমই কিন্তু কোনো অর্গানটা ফেলিয়ার হতে পারে। তার জন্য অবশ্যই দরকার আছে কিছু রিপোর্ট করে নেওয়া, যেরকম একটা সোনোগ্রাফি রিপোর্ট আপনি করাবেন, আপনার কিডনি কেমন আছে, ব্ল্যাডার কেমন আছে, ঠিক না, এই অর্গানগুলোকে দেখা দরকার আছে। ঠিক তার সাথে সাথেই পেচ্ছাপের রুটিন অ্যান্ড কালচার রিপোর্ট করাও দরকার আছে। কালচার রিপোর্টের মধ্যে আপনি দেখবেন ইকোয়ালি ইনফেকশনটা গ্রোথ করতে থাকে, মানে এটা হচ্ছে একটা কমন ইনফেকশন যেখানে এটা গ্রোথ হয়। আলটিমেটলি দেখুন এর চিকিৎসা, আমি এর চিকিৎসা নয়, যে কোনো চিকিৎসাই আপনি বলুন, মডার্ন মেডিসিনে কিন্তু ভালো করার ওদের কাছে কোনো মেডিসিন নেই। আপনাকে কিছু অ্যান্টিবায়োটিক দেয়, অ্যান্টিবায়োটিকে কোর্স করার পর আপনার ইনফেকশনটা চেপেই যায়, কিন্তু এরপর আবার হতে চালু হয়ে যায়। এইবার এর কারণের জন্যই আপনি দেখবেন সেখানে আপনার সেক্সুয়াল সমস্যা আসতে চালু হয়ে যায়, বা যারা মহিলাদের ম্যানোপজ হয়ে যায়, ঠিক আছে, ঠিক তাদের দেখবেন এই সমস্যা তৈরি হতে চালু হয়ে যায়। তো অনেক কারণ আছে যেটা এই ইনফেকশনটা হয়। আলটিমেটলি যখনই ইনফেকশনটা হয় জানার দরকার কি কারণের জন্য হচ্ছে। যে কোনো রোগের মূল কারণটা যদি আপনি জেনে যান আর মূল কারণ উপরে যদি আপনি কাজ করেন না, তাহলে কিন্তু রোগটা সারে। একদম তাই, এই সমস্যার সমাধানও সম্পূর্ণভাবে আমাদের জন্য পাওয়া সম্ভব যদি আপনি এনবিপির সাথে থাকেন। অনেকক্ষণ একজন ওয়েট করছেন আমাদের সাথে কথা বলার জন্য, কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ধুলেগড় থেকে সুদীপ হালদার বলছি। বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার দীর্ঘদিন থেকে মানে চুলের সমস্যা আছে, মানে সাইডগুলো মানে আমাকে যে পড়ে যাচ্ছে না, এরকম সমস্যা। আচ্ছা, হেয়ার ফলিং এর প্রবলেম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার যে চুলটা যে উঠে যাচ্ছে সেটা কি আপনার গোড়া থেকে উঠছে, না দেখবেন চুলটা মাঝখান থেকে ভেঙে যাচ্ছে? আমি ভাবছি যে গোড়া থেকেই উঠছে। গোড়া থেকে উঠছে, বা চুলের কি দুটো মুখ হয়ে যাচ্ছে? দুটো মুখ তো সেটা ভাবে বোঝা যাচ্ছে না। এটা ফিমেলদের মধ্যে বেশি দেখা যায়, কারণটা হচ্ছে ওরা চুলটাকে কাটিং করে না। তো চুলটা না কাটিং করলেও কিন্তু দুটো মুখ তৈরি হয়ে যায়, যার ফলে হেয়ার ফল সমস্যাটা। ড্যান্ড্রাফ আছে আপনার? ড্যান্ড্রাফ খুব একটা নেই। ড্যান্ড্রাফটা খুব একটা নেই, কিন্তু চুলটা আপনার গোড়া থেকে উঠে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? 35 বছর। পেট পরিষ্কার হয়? এখন পরিষ্কার। মায়ের সাথে শীতকালের সময় একটু প্রবলেম হয়। আচ্ছা, বাবা মায়ের চুলের গ্রোথটা কেমন আছে? বাবা মায়ের ভালো। মানে বাবার টাক পড়েনি তো? না না না, বাবা টাক পড়ে। আচ্ছা, চুলের যে স্ট্রেনটা মানে আপনার থিকনেসটা কেমন আছে, মানে চুলটা কি মোটা না সরু আছে? পাতলা। পাতলা আছে। তো কি আপনি যে প্রত্যেকদিন কি অয়েল ইউজ করেন? হ্যাঁ, অয়েল তো ইউজ করি। আচ্ছা, অয়েলটা ইউজ করেন। প্রথম দেখি আপনাকে বলি, আপনি বাড়ি আপনার ধুলাগড় বললেন তো? হ্যাঁ। আচ্ছা, দেখুন ধুলাগড় থেকে আপনার বেশি দূর নয়। আপনি ধুলাগড় থেকে ডাইরেক্ট যদি আপনি বাস ধরেন, সেটা আপনার ঠিক শিবপুর কাজীপাড়া
ঠিক না? আপনার যে ধর্মতলার যে বাসগুলো আসছে সেই বাসগুলোতে আপনি টোল ট্যাক্সে নামবেন, টোল ট্যাক্সের নিচে দেখবেন লোকগুলো নামছে উঠছে, ঠিক ওখানে আমাদের সেন্টার আছে দীনবন্ধু কলেজে ঠিক পাশেই। আপনি সেখানে আগামী রবিবার দিনে আমি স্পেশাল একটা চেম্বার করব, ঠিক আছে? তো রোববার দিন আমি 12টা থেকে 1টা অবধি আমি থাকবো, যদি পারেন ওই সময় আসার চেষ্টা করবেন। কেন কি রোববার দিন আমার 3টে জায়গায় চেম্বার, যেহেতু রোববার দিন অনেক পেশেন্টরা চায় কি কলকাতার ডাক্তারবাবু আপনি থাকুন যাতে আমরা দেখাতে পারি। তো আমি দাসনগর চেম্বারে আগামী রোববার দিন আমি করব, আর আগামী রোববারই শিবপুর চেম্বারটা করবো, আর আগামী রোববারই আমাদের হেড অফিস সেটা হচ্ছে আমাদের কালীঘাট শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে 3টে চেম্বারই হবে। তো আপনি একটু 1 ঘন্টার মধ্যে এসে দেখা করুন। কারণটা হচ্ছে দেখুন, যেরকম চাষ করতে গেলে জলে দরকার পড়ে, ঠিক ওই রকমই আমাদের চুলটাকে ভালো রাখতে গেলে তেলে দরকার পড়ে। এবার তেল আপনি কি তেলটা ইউজ করছেন, মানে চিন্তিত আছি, মানে ওইটা হয়ে যাচ্ছে এবং কারণটা হচ্ছে কি দেখুন, এই আপনার গোড়া থেকে যে চুলটা উঠে যাচ্ছে না, গোড়া থেকে চুল উঠে যাওয়ার পর কি হবে, আপনার টাক কিন্তু তাড়াতাড়ি পড়ে যাবে। মাঝখান থেকে যদি ভেঙে যেত সেটা আলাদা ম্যাটার ছিল। তো এখন আপনার কি করবে, গোড়াগুলোকে শক্ত করতে হবে, তারপর চুলটা ঘন হবে। যেটা আপনি বলছেন চুলটা আমার পাতলা রয়েছে, তো সেখানে কি হবে, চুলটা যখন মোটা হবে তখন চুলটা ঘন হবে, ঠিক আছে? তো চুল আর আপনার স্কিন এই দুটো যদি আপনি ঠিক যদি না রাখেন না, আমি নিজে চোখে দেখা মাত্র 25 বছরের ছেলে কিন্তু যদি আমার সঙ্গে দেখা হয়, আমার ওনার বয়সটা মনে হয় কি 45 বছর হয়ে গেল। আর কিন্তু এক একজনে দেখি যাতে চুল ভালো থাকে, স্কিন ভালো থাকে, বয়স হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে কি ওর বয়সটা নাকি 25-30 বছর আছে। তো এটা খুব যত্ন করা দরকার। মানে কিছু পাড়াতেও দেখেছি যে অনেকজন এরকম পড়ে গেছে, কিন্তু আমার একটা ভাব আমি দেখি না, চেষ্টা করে দেখি আয়ুর্বেদিক একদম ঠিক হয়ে যাবো, একদম তোমার চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এসে তুমি চেম্বার দেখা করো। আর তার সাথে সাথে আমি বলবো কিছু ব্লাড রিপোর্টও দরকার আছে, যেমনি TSH হলো, IG হলো, সেই রিপোর্টগুলো আমি লিখে দেবো কি কি করতে হবে, সেই রিপোর্টগুলো আপনি করান। আর খাওয়ার মধ্যে আপনার কি কি লাইফস্টাইল করা দরকার রয়েছে, কি খেলে, যেমনি অম্লকি ভিটামিন C থাকে, এই অম্লকিটা কিন্তু চুলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট হার্বস আছে, যেটা আমাদের চুলটাকে গ্রোথ করে, ঠিক আছে? তো এইরকম কিছু আপনার খাদ্য আছে যেটা আপনি খেলে আপনি নিজের চুলটাকে কিন্তু ভালো রাখতে পারেন। ওকে, আমাদের বারবার আলোচনায় কিন্তু সেই ঘুরে ফিরে চুল, ঘুরে ফিরে স্কিনের বিষয় কিন্তু চলে আসছে, কিন্তু মনে রাখতে হবে চিউটিআই নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি, সেদিকেও নজর রাখতে হবে। আর একটু নজর রাখবেন স্ক্রিনের দিকে এই জন্য নজর রাখতে বলছি 9830235527 বা 37 নাম্বার দুটো দেখতে পেয়েছেন তো, যদি দেখে নিতে পারেন মোবাইলে সেভ করুন এবং অবশ্যই অনুষ্ঠানটা দেখার পর ওই নাম্বারে ফোন করুন এবং আপনার নিয়ারেস্ট চেম্বার সম্পর্কে জানুন এবং আপনার সমস্যার যদি কোনো রিপোর্ট আপনার কাছে থাকে তাহলে সেই রিপোর্ট নিয়ে পৌঁছে যান। আবার অনেকে ব্যতিব্যস্ত হয়ে যায়, ইমা কি হবে, আমার তো কোনো রিপোর্ট নেই। কোনো অসুবিধা নেই, রিপোর্ট না থাকলে আপনি নিজেই আসুন, সেটাই কিন্তু যথেষ্ট। যেটা শুনছিলাম স্যার, তো আজকে দেখুন আমাদের যে টপিকগুলো থাকে না, অস্থির সমস্যা, কোমরে যে ব্যথাটা হয়, তো এই যে কোমরে ব্যথাও কিন্তু UTI থেকে হয়। আর অনেক পেশেন্ট আছে যারা কোমরের সমস্যা নিয়ে আপনি সমস্ত রিপোর্টগুলো করলেন, কিন্তু দেখা গেল সমস্ত রিপোর্ট আপনার ভালো আছে, কিন্তু এই প্রবলেমটা আসছিল আপনার UTI থেকে, ঠিক আছে? তো এই যে কোমরের সমস্যা বা আপনার মাঝে মাঝে জ্বর এসে যাওয়া, ইনফেকশন হলে আপনার কিন্তু জ্বর চলে আসবে, তখন আপনি ছুটছেন কোন ডাক্তারকে দেখাবো, কোন ডাক্তার দেখাবো, কিন্তু আপনার দেখা গেল কি ওনার ইউরিন ইনফেকশন ছিল। এরকম কিছু রিসেন্টলি আমি একটা কেসটা পেলাম, বাচ্চা মেয়ে স্কুল যাওয়ার আগের দিনই নাকি ওর প্রচন্ড জ্বর এসে গেছে। এবার দেখা গেল কি ওর কিন্তু UTI একটা প্রবলেমের চান্সেসটা থাকে, মানে যখনই যেখান থেকে যদি ইউরিনটা করে নেয় তার কিন্তু ইনফেকশনটা ওর হয়ে যায়। দেখা গেল সেই ইনফেকশন থেকে কিন্তু জ্বরটা চলে আসছিল। তো এইগুলো হচ্ছে সিমটমস UTI থেকে হয়। এর মধ্যে আমাদেরকে এবার কি কি রকম ধরনের থাকা দরকার আছে, যেমনি একটা তো বললাম কি আপনি যখন টয়লেট ইউজ করছেন তখন আপনি ফিনাইলটা ইউজ করুন, এটা তো 1 নম্বর বললাম। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে আপনি বেশি করে কিন্তু আপনি জলটা খান, এটা হলো নাম্বার 2। 3 নম্বর হচ্ছে আপনার ব্ল্যাডারটাকে যত তাড়াতাড়ি পারেন আপনি ওটা খালি করার চেষ্টা করবেন। ব্ল্যাডারটা কি করে খালি হবে, যখনই আপনি ইউরিনটা করবেন, দেখুন মহিলারা তো অবশ্যই বসে ইউরিনটা করে, কিন্তু ছেলেদের মধ্যে আমি বলবো কি আপনারা কিন্তু বসে ইউরিন করার চেষ্টাটা করুন। আচ্ছা, 4 নম্বর কি, 4 নম্বর যেটা হচ্ছে আপনার যদি সিস্ট হয়ে থাকে, এবার একটা জিনিস মাথায় রাখুন কি যে কোনো অর্গানে আমাদের যে বৃদ্ধি হয় বা যে কোনো আমাদের সিস্টাইটিস হয়, তখন হওয়া কারণটা কি, আমরা কি এরকম ভুল করলাম, আমার শরীরের মধ্যে টিউমার চলে আসছে, ক্যান্সার হচ্ছে, পলিপস হচ্ছে, এটা নিয়ে আমরা চিন্তিত করি। এটা হয় ডিউ টু আমরা রাত্রিবেলা দিয়ে রাত আমরা খাই। তো আপনি চেষ্টা করবেন রাত্রিবেলা যে খাওয়াটা আপনি 8টার ভিতরে করে নিন, মানে 8টা পরে আপনি কিছু খাবেন না, যা খাবার আছে 8টার ভিতরে খান, দিয়ে রাত আপনি খাবেন না। কারণটা কি, এই খাবারটা আমার শরীরের জন্য আমরা খাই না। এই খাবারটা খেলে কি হয়, আমাদের শরীরের মধ্যে ক্যান্সার, টিউমার, সিস্ট, পলিপস, অর্গানে যে বৃদ্ধি, বিভিন্ন রকম শরীরের মধ্যে রোগ আসতে চালু হয়। তো এইটা খুব দরকার আছে, এইগুলো যদি আপনি মেনটেন করেন
তাহলে দেখবেন ইউটিআই প্রবলেমটা ঝট করে আপনার শরীরের মধ্যে আসবে না। আর যে ইনফেকশন নিয়ে আপনি চিন্তা করেন, সেই ইনফেকশনকে ঠিক করার জন্য আয়ুর্বেদের মধ্যে প্রচুর এরকম হার্বস আছে, পূর্ণনাভা, গোখরু, এরকম মেডিসিন আছে, ক্লাসিক্যাল মেডিসিন আছে, যেখানে আপনি এই প্রবলেমকে পুরোপুরি ভালো করতে পারেন। একদম ইউটিআই বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনারা জানেন যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ বা মহিলা বা পুরুষদের যে কোনো সমস্যা, বাচ্চাদের সমস্যা, নাক, চোখ, গলা, কান, সবকিছুর জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। আজকে যেমন অনেকগুলো ফোন পেয়েছিলাম আমরা যে নেশায় আসক্ত হয়ে পড়েছে বাড়ির কোন একটি ছেলে, তো তার ট্রিটমেন্ট কি আছে? অবশ্যই আছে। মানসিক সমস্যা, তার ট্রিটমেন্ট আছে, বলে শেষ করতে পারবো না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপিতে। ফোনে কেউ আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? নমস্কার। আমি সঞ্জু হালদার বলছি, বাগুইয়াটি থেকে। বাগুইয়াটি? হ্যাঁ। আচ্ছা বলুন, বয়স কত? বয়স হচ্ছে 28। 28। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে মানে চুলটা বড় উঠে যাচ্ছে, মানে চুলটা আলগা হয়ে গেছে, বলবো অনেকটা কমে গেছে সামনের দিক থেকে। সামনের দিক থেকে চুল ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, চুল, আপনি যে জল দিয়ে চান করেন সেই জলটা কি আপনার আয়রন আছে? আয়রন তো ঠিক মাপা হয়নি, কিন্তু আপনি ওই জলটা যদি মুখে রাখবেন তখন কি আপনার মিষ্টি লাগে না জলটা আপনার কষা হওয়া লাগে? তেমন বেশি মিষ্টি লাগে না, মোটামুটি মিষ্টি লাগে না, তার মানে হচ্ছে আপনার জলের মধ্যে আয়রন রয়েছে। সেই কারণের জন্যই আপনার কিন্তু হেয়ার ফল হচ্ছে। দেখছেন তো, এই কম বয়সের মধ্যে 28 বছর, তার আগে আপনি জিজ্ঞেস করলেন 32 না 35 বছর, এই কম বয়সের মধ্যে যে হেয়ার ফল আসার সমস্যাটা, এটা কিন্তু প্রচুর এখন দেখা যাচ্ছে। তার কারণের জন্যই আমরা এখন লাল লিগেন্স নিয়ে ট্রিটমেন্টটা করছি। মানে কিছু এরকম আমাদের কাছে মানে স্পেশাল কিছু ট্রিটমেন্ট আমরা বার করেছি, যাদের চুল নেই, বলতে গেলে টাক পড়ে গেছে, সেখানে আমরা ওই ট্রিটমেন্টটা দিচ্ছি, যেখানে পেশেন্টের কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। এরকম আমাদের কাছে বহু প্রমাণ আছে। তো দেখুন, আপনার যে সামনে থেকে যে টাকটা যে পড়ে যাচ্ছে বা আপনার যে চুল উঠে যাচ্ছে, অবশ্যই দরকার আছে সেই ট্রিটমেন্টটা নেওয়া। তাহলে কিন্তু দেখবেন সেখানে নতুন করে চুলটা কিন্তু গ্রোথ করবে। আপনি বাগুয়াটি থাকেন, আর আমাদের হেড অফিস হচ্ছে, সেটা হচ্ছে মধ্যমগ্রামে, ঠিক আছে? প্রত্যেক সোমবারে আমি থাকি সেখানে। আর আপনি যদি পারেন সময়টা বার করে একটু আসবেন, যেখানে যে এক্সপার্ট আছে লালিগান্সে, তার সঙ্গে আমি অবশ্যই মিট করাবো। সেটা নেবার পর আপনি দেখবেন যেখানে টাক পড়ে গেছে বা আপনার চুল কমে গেছে, সেখানে কিন্তু চুল আসতে চালু হবে। ঠিক না? বেশ, সঙ্গে থাকুন। আজকে কিন্তু হেয়ার প্রবলেম নিয়ে আমরা অনেকগুলো ফোন পেলাম। অবশ্যই ইউটিআই সমস্যা আবারও যাব। চট করে আরেকবার একটু জানিয়ে দেবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার আপনারা পেয়ে যাবেন। যেমন কলকাতার বন্ধুরা অবশ্যই জানেন মধ্যমগ্রামে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। কলকাতার বন্ধুরা জানেন হাজরা শিশুমঙ্গল হসপিটালের ঠিক পাশে আমাদের চেম্বার রয়েছে। আপনারা জানেন হাতিবাগান খুব জনপ্রিয় একটি জায়গা, সেখানে আমাদের চেম্বার রয়েছে। খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুরা জানেন শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনা বন্ধুরা আমতলাতে কিন্তু নিয়ম করে চেম্বার পেয়ে যাচ্ছেন। পাশাপাশি একটু জেলার কথায় চলে আসবো, ক্যানিং এ কিন্তু আপনারা আমাদের চেম্বার পাচ্ছেন। ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যাচ্ছেন। আসানসোলে আমাদের চেম্বার রয়েছে। ডক্টর বি শর্মা স্যারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুর এবং কৃষ্ণনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড় আসামের একটি গুরুত্বপূর্ণ চেম্বার, এবং ডিব্রুগড়ে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি আপনারা হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বনগাঁয় চেম্বার রয়েছে, আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই সেখানে ডক্টর এস ভাদুরীকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন আরামবাগে ডক্টর এ হালদারকে। মেদিনীপুরে আমাদের কিন্তু নতুন চেম্বারের সূচনা, একেবারে স্টেশনের কাছে নতুন এই চেম্বার, সেখানে প্রথম দিন অবশ্যই থাকবেন ডক্টর বি শর্মা, তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাম লেখাতে হবে। বোলপুরে আমাদের কিন্তু চেম্বার আছে, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা এবারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের ফোন করতে হবে। শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে, এবং গুয়াহাটি আরেকটি আসামের গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পুরুলিয়া এবং ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। অবশ্যই তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে আশিস দে বলছি।
খড়গপুর থেকে বলছেন। খড়গপুরে আমাদের চেম্বার হয় জানেন তো? হ্যাঁ শুনলাম। আচ্ছা বেশ, বলুন কি সমস্যা, বয়স কত? বয়স হচ্ছে আমার 42। হুম আমার নিজের সম্বন্ধে একটু জানবো। বলুন। ডাক্তারবাবু, আমার সমস্যা হচ্ছে মানে সন্ধ্যের পর হলে পিছনে যে শিরদাঁড়াটা যন্ত্রণা হয় প্রচুর। শুধু সন্ধ্যাবেলাই হয়? হ্যাঁ, সন্ধ্যা মানে সারাদিন খাটাখাটি করার পরে যখন রেস্ট নিই আমি, তখনই যন্ত্রণাটা হয়। সকালবেলা পায়খানা পরিষ্কার হয়? মাঝে মাঝে হয় না। এর জন্য আপনার বয়স কত এখন? হ্যাঁ স্যার। আপনার বয়স কত এখন? 42। 42। কোনো জায়গা পড়ে গেছিলেন? হ্যাঁ, একবার মাথায় চোট লেগেছে। বা আপনার যে জায়গাটা ব্যথা হয় সেখানে কোনো এক্সরে রিপোর্ট আপনি করেছেন? না স্যার, তেমন কিছু করিনি। আর এই সমস্যাটা কতদিন ধরে আছে? হয়ে গেল 6 মাস ধরুন। 6 মাস হয়ে গেছে। তো আপনি কি ভাবছেন, এটা আরো আগামী 6 মাসের মধ্যে এটা কি ভালো হয়ে যাবে? না, ওই তাহলে আপনি এক্সরে রিপোর্টটা করেননি কেন? আপনার যে প্রবলেমটা হচ্ছে, আপনি যদি প্রবলেম নিয়ে আপনি যদি নিজে শরীরের জন্য যদি আপনি চিন্তা ভাবনা যদি না করেন, প্রবলেমটা যখন আপনার বেড়ে যাবে, ডক্টর যখন এমআরআই লিখে দেবে বা ডক্টর যখন আপনাকে অপারেশন করতে বলবে, তখনই কি আপনার চোখ খুলবে? তার আগে খুলবে না। দেখুন, প্রথম আপনাকে বলবো কি, আপনি যে প্রবলেম নিয়ে ফেস করছেন না, দেখুন একটা মাথা রাখুন কি অবশ্যই আপনার লাম্বার স্পন্ডাইলাইটিস হওয়ার চান্সেসটা আছে, আমি বলবো না কি নেই, কিন্তু আপনার যে ব্যথাটা হচ্ছে সেটা একটা পিরিয়ডের মধ্যে হচ্ছে। কখন হচ্ছে? আপনি বললেন কি সারাদিন আমি কাজ করার পর বাড়িতে গিয়ে ঘুমোই, ঘুমানোর পরে আমি যখন উঠি তখন কিন্তু আমার এই পেনটা হয়। আমার একটাই প্রশ্ন ছিল কি আপনার কি পেট পরিষ্কার হয়? আপনি বললেন কি না সেই রকম আমার হয় না। এইবার আমি রোগটাকে কোথায় ধরতে পেলাম? আপনার যে ব্যথাটা হয় সেটা দেখবেন আপনার যেই দিন গ্যাস বেশি হয় সেই দিন কিন্তু আপনার এই ব্যথাটা বেশি হয়, তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক একদম। তো এই যে গ্যাসের ব্যথাটা কি হচ্ছে, আপনার স্টাফ হয়ে যাচ্ছে, মানে ওখানে গ্যাসটা আপনার জমে যাচ্ছে, আপনার আইডিয়াই নেই। আপনার গ্যাসটা যখন আপনার জমে যাবে তখন সেই জায়গাতে আপনি না যত আপনি রিপোর্ট আছে আপনি রিপোর্টটা করে নিন। আপনি বলতে গেলে আপনি ইসিজি রিপোর্ট করান, ইকো রিপোর্ট করান, যত রিপোর্ট আছে আপনি করে নিন, কোনোদিনই এই সমস্যা ধরতে পারবেন না। ঠিক আছে? তো এই প্রবলেম কি যদি আপনি সলভ করতে চান, আজ থেকে আপনি নিয়ম করুন, যখনই আপনি জল খাবেন উষ্ণ গরম জলটা খাওয়ার চেষ্টা করুন। 2 দিনের মধ্যে আপনি কিন্তু আরাম পাবেন, 2 দিনের মধ্যে, উইদাউট এনি মেডিসিন। কেন কি এইটা আপনার গ্যাস হওয়ার কারণের জন্য এই ব্যথাটা আপনার আরো বেশি হচ্ছে। আর ডেফিনেটলি আপনার কিন্তু ফ্যাটি লিভারও আছে। ঠিক আছে? তো আপনি শুধু কোমরে এক্সরে রিপোর্ট করলে হবে না, একটা ইউএসজি রিপোর্টও করতে হবে। আমি এইরকম বহু পেশেন্ট পেয়েছি যারা কি করে দেখবেন পায়ের মধ্যে আপনার একটা ব্ল্যাক স্পট হতে থাকে, পাটা কিন্তু ফুলে যায়, পায়ে কিন্তু ভেরিকোজ ভেন মতন কিছু নার্ভ গুলো দেখা যায়। ঠিক আছে? তো এইরকম যে প্রবলেম গুলো হয় না, এটা দেখা যায় কিন্তু আমাদের লিভারের সমস্যা থেকে তৈরি হয়। 1 মিনিট। তো লিভারের সমস্যা থেকে কিন্তু এগুলো হয়। তো আপনি এই জিনিসটা যেটা বললেন ওটা করুন, আর অবশ্যই খড়গপুর চেম্বারে ভিজিট করুন। আগামীকালই খড়গপুর চেম্বার আছে, যদি হয় সেখানে আপনাকে রিপোর্ট লিখে দেওয়া হবে, কি কি রিপোর্ট করতে হবে সেই রিপোর্টগুলো করুন। সমস্যা অবশ্যই এটা ভালো হবে, আর এটাকে নিয়ে আপনি বড় করবেন না। ঠিক না? বলুন কে আছেন? নমস্কার। আমি করেছি, ওগুলো সব বলতে হবে। বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলুন। বলবো? হ্যাঁ বলুন। আমি কৃষ্ণা থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা আছে? আমার সমস্যা অনেকগুলোই আছে। আমার 65 বছর বয়স। আমার ইউরিনের সমস্যা হয়েছিল। ইউরিনের সমস্যা হয়েছিল। ইউরিনের সমস্যা হতে হতে আমি পড়ে যেতাম। এখন আপনার প্রেজেন্ট সমস্যাটা কি হচ্ছে সেটা বলুন। এখন আমার সমস্যা, আমি এখন হাঁটতে পারছি না। আচ্ছা, পা ছেড়ে হাঁটতে পারছি না। প্রেসার, সুগার, থাইরয়েডের কোনো ওষুধ খান? না, আমার কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, আপনার সমস্যাটা হচ্ছে আপনি ব্যালেন্স পাচ্ছেন না, তাই তো? ব্যালেন্স পাচ্ছি না। শরীরে কোনো জায়গায় আপনার ব্যথা হচ্ছে? ওটি হয়েছিল। শরীরে আপনার কোনো জায়গায় ব্যথা হচ্ছে?
হ্যাঁ, ব্যথা হচ্ছে পায়ে, হাঁটুর নিচে আর পায়ের গোড়ালির উপরের মাংসপেশিগুলো যেন কামড়ে ধরে। হাঁটু এক্সরে রিপোর্ট হয়েছে? হাঁটুর তো আমার সমস্যা নাই, হুম, না হাঁটুর নিচে সমস্যা আছে কি নেই সেটা তো আমি বলবো, ডাক্তার তো আমি, আপনি নয়। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে কি আপনাকে হাঁটু এক্সরে রিপোর্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। তো সেখানে আপনার অস্টিওআর্থ্রাইটিস কিছু এসছে বা হাড় ক্ষয়ে যাচ্ছে সেরকম কিছু বলেছে? হ্যাঁ, এটা বলেছিল। তাহলে সমস্যাটা আপনি বলছেন কিছু নেই, তাহলে হাড় যে ক্ষয়ে যাচ্ছে এটা কি? দেখুন, না, আমার হাঁটু, ধরুন হাঁটু ব্যথা হবে, তো হাঁটু ব্যথা হবে। না মা, এটা তোমার ভুল ধারণা। যেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে আমার ব্যথা হবেই এটা কম্পালসারি নয়। অনেক সময় দেখা যায় ব্যথা হয় না, ঠিক না, কিন্তু কি হয় আমার ব্যথা হচ্ছে আপনি যেটা বললেন পিছনে মাসলসে ব্যথা হচ্ছে বা পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। তো সেটা ব্যথাটা আসছে কেন? কারণটা হচ্ছে কি আপনার শরীরের মধ্যে ডিফর্মিটি হয়ে গেছে, মানে বডি যে আপনার পোস্টারটা সেটা চেঞ্জ হয়ে গেছে। আপনার কিন্তু হাঁটু বেঁকে গেছে, এটা জানেন তো আপনি? না, আমি তো হাঁটু বাঁকা বলে বুঝতে পারি। আয়নাতে নিজের সামনে দাঁড়িয়ে থাকুন, আর নিজের সামনে দাঁড়িয়ে থাকলে কি হবে আপনি দেখবেন পায়ে যে শেপটা সোজা হওয়া দরকার আপনি দেখবেন আস্তে করে বেঁকে গেছে। এটা কারণটা কি, আমাদের অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে কি হয় যখন জেল শুকিয়ে যায় না তখন কি হয়, যখন হাড়ের শেপ হচ্ছে এইরকম হাঁটু একদিকে যখন বসে যাবে দ্বিতীয় সাইড থেকে ফাঁকটা বেড়ে যাবে, ফাঁকটা যখন বাড়বে তখন পাটা বেঁকে গেল। তো এর মধ্যে ব্যথাই হবে সেটা কোনো কম্পালসারি নয়। এবার কি হবে, এখান থেকে যখন আপনার শরীরে যখন স্ট্রাকচারটা আপনার চেঞ্জ হবে তখন কিন্তু অন্য জায়গায় কিন্তু ব্যথা হতে চালু হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আপনার প্রবলেমটা হচ্ছে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস, এই সমস্যা তৈরি হচ্ছে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস থেকে। এইটাকে যখন আপনি বলছেন কি আমি গুরুত্ব দেব না, তখন কি হবে অস্টিওফাইটস, মানে আপনার হাড় ভাঙতে চালু হয়ে যাবে। তো আপনি বাড়ি কোথায় আপনার? বাড়ি চুচুড়া। চুচুড়া বাড়ি আছেন, আমি বলবো আপনাকে মা একদিন একটু কষ্ট করে চুচুড়া থেকে আপনি বেলুড়ে আমার চেম্বার আছে, ঠিক আছে? বেলুড়ে, হ্যাঁ, আপনি ট্রেনেও আসতে পারেন, যেভাবে হোক আপনি বেলুড় চেম্বারে হেল্পলাইন নাম্বারে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে আসবেন, আপনার কাছে সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসবেন। তো আপনি যে বলছেন না কি আমি ব্যালেন্স পাচ্ছি না বা আমার এই যে পায়ে গড়িতে ব্যথা হচ্ছে, এগুলো সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই চিকিৎসাটা করতে হবে। এবার নিজের থেকে আপনি বলবেন আমার হাঁটুতে কোনো সমস্যা নেই, তো সেইটা বললে তো হবে না। সমস্যা নেই তাহলে আপনার এক্সরে রিপোর্ট তো আমি করিনি, আপনার নিজের পছন্দ জায়গা আপনি করেছেন, তো সেইটা ডাক্তারের উপরে ছেড়ে দিন, আমরা বলবো আপনার কি করতে হবে, ঠিক না? একদম সঙ্গে থাকুন। একজন স্টুডেন্টকে যেরকম বাধ্য হতে হয় না তার স্যারের ক্ষেত্রে, মানে স্যার যা বলবেন শিক্ষক যা বলবেন সেটা মেনে চলতে হবে, আমাদেরও কিন্তু একজন চিকিৎসকের কথা বাধ্য স্টুডেন্টের মতন কিন্তু শুনতে হবে, তবেই কিন্তু তাড়াতাড়ি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের চেম্বারগুলো নিশ্চয়ই আপনারা নজরে রেখেছেন, আমাদের স্ক্রলেও যাচ্ছে, আমরা কিন্তু বলেও দিয়েছি, নাম্বারগুলো নোট করতে হবে 9830235527 বা 37, সেই নাম্বারে ফোন করলে কিন্তু আপনার কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে, কারণ সবাই যে ফোন পেলেন আজকে সবাই স্যারের সাথে আজকে কথা বলে নিতে পারলেন তা নয়, ফোন পেলেন না বলে আপনি আবার একটা অনুষ্ঠানের জন্য ওয়েট করবেন কতদিনে ফোন পাবো, প্লিজ এটা করবেন না, এটা হাজারো মানুষ করেন, কারণ সময় আপনার নষ্ট হবে, রোগ আপনার জটিল হবে। তাই যত তাড়াতাড়ি পারবেন চেম্বারে চলে আসুন, চেষ্টা করুন, ফোনে কোনোদিন পেয়ে গেলে খুব ভালো কথা, কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু স্টার্ট করে দিন। তো যাই হোক, আমরা ইউটিআই প্রবলেম নিয়েছিলাম স্যার, তার ট্রিটমেন্ট আমরা পাচ্ছি এনবিপিতে, এটা তো আমরা বলতে পারি। অবশ্যই ট্রিটমেন্ট পাচ্ছেন, তার সাথে সাথে আমাদের কিছু লাইফস্টাইলের মধ্যে আমাদের এটাও দরকার কি ডায়েট মধ্যে আপনি কি খাবেন আর কি খাবেন না, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখবেন ডায়েটিশিয়ান একটা ব্যাপার আছে, তো যে কোনো ডিজিজকে যখন আপনি ঠিকভাবে আপনি মেনটেন করার জন্য আপনি যদি ডায়েটটা যদি ঠিক করে রাখেন তাহলে কিন্তু দেখবেন যে কোনো রোগ কিন্তু ভালো হয়ে যায়। তো এর মধ্যে অবশ্যই আপনি তরল ফলটা খেতে হবে, মানে যে ফলের মধ্যে রস ভাবটা রয়েছে, তরমুজ হলো, কমলা লেবু হলো, ঠিক আছে, এই ধরনের যে ফলগুলো রয়েছে না এইটা অবশ্যই অ্যাড করবেন। একদম খুব ভালো কিছু বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা হলো আপনাদের জন্য, তাই ভালো কথা মেনে চলুন, শুনে চলুন, আপনার বা আপনার পরিবারেরই কিন্তু ভালো হবে। আরো ভালো কিছু কথা নিয়ে পরবর্তী এপিসোডে আমরা হাজির হয়ে যাব, তাই আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন, চেম্বারে আসুন, যোগাযোগ করুন আর সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে, নমস্কার।